আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সংবাদ সম্মেলনের বিষয়ে আপনারা অবগত হয়েছেন। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা দুই অকুতোভয় যোদ্ধাদেরকে নিয়ে যেই পরিমাণে হেনস্থার শিকার করা হয়েছে, যেই পরিমাণে তাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, অপতথ্য প্রচার করা হয়েছে এবং সামগ্রিকভাবে তাদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে, আজকে তারই প্রেক্ষিতে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইরা, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কথা শুনেছি। অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, এর পাশাপাশি বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করা, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদের চরিত্র হননের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমরা দেখেছি তাহারিম আমার পাশেই আছে, তাহারিমার এজেহারে 50,000 টাকার মামলায় উল্লেখ ছিল, কিন্তু সেই 50,000 শব্দটা কিভাবে 50 কোটিতে হলো এই প্রশ্ন আপনাদের কাছে। হাজার এবং কোটির মাঝখানে শূন্যের তফাৎ কি আপনারা জানেন না? লজ্জা লজ্জা। সেম আমরা দেখেছি কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাহরিমার চরিত্র হরণের করার চেষ্টা করা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে নিয়ে সেটা আমাদের গর্বের বিষয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছি, যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং নানা হেনস্থ অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বারবার স্মরণ করে দিতে চাই, আপনারা যারা জুলাইয়ের উপরে আঘাত হেনে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভাজিত করার চেষ্টা করছেন এবং দুর্বল ভেবে তাদেরকে আঘাত করছেন, আপনাদের এই ছোট ছোট প্রতিটি আঘাত আমাদেরকে আরো অনেক বেশি শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে। এবং আপনাদের এই আঘাতের ফলেই আমরা বারবার জুলাই যোদ্ধারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারও বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি। আপনাদের এই বিভাজনের চেষ্টা, আপনাদের এই আমাদেরকে ব্যর্থ দেখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হননের চেষ্টা করছেন এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, জুলাই যোদ্ধাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন, এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না। শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পার হই, কিন্তু আমরা আমাদের দৃঢ়তা, আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদির লড়াই থেকে এক পাও পিছু পা হব না। আমাদের আজাদির লড়াই আমাদের জান থাকাকালীন পর্যন্ত চলবে। যতদিন জান আছে ততদিন আমাদের আজাদির লড়াই চলবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখবো। কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এভাবে সমস্যায় ফেলে, জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছু পা করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা বারবার বলতে চাই, হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা আজাদির লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়েই এই পৃথিবীতে পা রেখেছি। সাংবাদিক ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকে তাহরিমা এবং আমার সহযোদ্ধা মাহাদি হাসানের কথা শুনবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা শুনতে পেলেন আমাদের কত ধরনের হেনস্থা আমাদেরকে করা হচ্ছে। আজকে তাহিমা বা হচ্ছে কেবল মাহাদির বিষয়টা আমাদের সামনে আসছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি। কিন্তু এরকম হাজারো তাহিমা বা হচ্ছে মাহাদিরা আছে সারা বাংলাদেশে, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের সকল সহযোদ্ধাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকব। আমাদের 3 দফা দাবি এবং সামগ্রিক ইস্যু নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে
আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল, সেই গণহত্যায় মূলত 3 ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বা ফ্যাসিবাদী কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল। একটা হচ্ছে যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে, আওয়ামী সন্ত্রাসী এবং পোশাকধারী আওয়ামী সন্ত্রাসী, তারা কিন্তু সুস্পষ্টভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল। আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায়, এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করেছিল, যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল। আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানের যাতে করে একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায় সেই লক্ষ্যে তারা বয়ান উৎপাদন করেছিল। এই 3 ধরনের গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলবো, তাদের বিচার চাইবো। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল, আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না, তারা অ্যারেস্ট করতে পারছে না। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে, কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার জন্য, আমাদের উপর জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে, নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে? এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয়, তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা তারা বহাল তবিয়তে রয়েছে। প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মধ্যে যেই সকল ফ্যাসিবাদের এমবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই প্রশাসনের মধ্যে এই ফ্যাসিবাদের এমবেলারদেরকে কারা পুনর্বাসন করছে, আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান, নয়তো জনসম্মুখে প্রকাশ করুন। কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল, যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে, যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পট গুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে, সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল, অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল, তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন, আর যেখানেই মগবাজারে হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। আপনারা থেকে নিস্তার পাবেন না, আপনাদের প্রত্যেকের তালিকা চলছে। এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে, এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব। জনতা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর একটা বিষয়, যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথাকথিত বুদ্ধিজীবিতার নামে, কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল, তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে, তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজে ভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে গড়ে তোলার অপচেষ্টায় তারা নেমেছে। তারা এখনো আওয়ামী লীগের ফান্ডিং এ তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করবেন, যখন জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো, তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, বিএনপি জামাতের তাণ্ডব। আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয়, জনমনে আতঙ্ক তৈরি করে, তখন তারা সেখানে
আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না, আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না, তারা লেখে দুর্বৃত্ত। দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না, আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন, আপনি খুনি হাসিনা লিখতে পারেন না। আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো। আপনারা সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন, আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই বুদ্ধিজীবিতা নয়, আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। আপনারা কলামিস্ট নন, আপনারা কলম সন্ত্রাসী। সূর্য সেন প্রীতিলতাও যেমন ভাবে বিপ্লবী, আমাদের মেহেদী সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী। আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তথাকথিত সন্ত্রাসী বুদ্ধিজীবী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন, আমরা কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরপরও আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিপ্লবীদেরকে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন, আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই, কিন্তু এর মানে এই না যে এটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে। যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে দায় মুক্তি পান সেটাও কিন্তু আমরা দেখে ছাড়বো। প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, প্রত্যেকটা উপদেষ্টাকে আটকানো হবে। রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন, শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদেরকে এক চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা আজকে মূলত এসেছেন আমাদের যে দুইজন সহযোদ্ধা আছে মেহেদী এবং সুরভি, তাদের অভিজ্ঞতা শুনবেন। আমরা সেদিকেই যেতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা বা আপনারা সবাই যাদের জন্য মূলত আমরা এখানে আসছি, আপনারা জানেন আমাদের মাহাদী সুরভি, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো। মাহাদীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের আগস্টের 5 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, প্রত্যেকটা ঘটনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাউডলি ওন করে। আমরা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, জুলাই গণ অভ্যুত্থানে হবিগঞ্জ জেলার অন্যতম নেতৃত্বদানকারী বিপ্লবী ছাত্রনেতা মাহাদী হাসান। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া 17 জন বীর সহ সারা দেশে প্রায় 2000-এর অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ উসমান হাদি ভাইকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা ওন করেন, যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা
সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতারে আনতে সক্ষম হয়েছিল, আমার প্রাণের স্পন্দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং ডাকসু সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনি নিশ্চয় অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। আমি যদি একদম স্পষ্টভাবে বলি, গত 3 দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল। আমি একটা কথা স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি, 2023 সালে সে যদিও ছাত্রলীগ করেছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম 16 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি, যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল, এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাতে দাঁড়িয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন। কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন, এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি, বানিয়াচংয়ে যখন সারা বাংলাদেশ 5ই আগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত, কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় একদিনে এক নাগাড়ে 9 জনকে গণহত্যা করা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন, এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না, মিডিয়ার অনেক ভাইয়েরা, অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়াচংয়ে যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ ফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। এবং দেখেন, আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না, এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে, নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি চারটি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা, 5ই আগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের ক্ষোভকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাদের, প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি নাই যে আমি করেছি, আমরা মাধ্যমে, এই কথার মাধ্যমে আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব। এখানে আমি, মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না।
আমরা মিন্স জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন, সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, যা আমাদের সাথে লড়াই করেছিলেন। এবং আমি স্পষ্ট বলেছি, আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানাই আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের বিভিন্ন থানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি, অক্ষত করেছি। ওই জায়গা থেকে অন্তত এই ব্লেমগুলো আমাদের পক্ষে এগুলা কখনোই শোচনীয় নয়। পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন সহ সারা দেশের সহযোদ্ধা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আপনারা দেখতে পেয়েছেন, বাকি ইতিহাস আপনারা জানেন। এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনারা দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে। ওকে কিভাবে আপনারা দেখেছেন যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, সুরভিকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছরকে 21 বছর বানিয়েছিল, যারা 50,000কে 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এবং আমরা স্পষ্ট বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে যে ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে, এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফার অন্যতম দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হচ্ছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কামনা করছি। এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পেছনে কল কাঠুরি নেড়ে আস্ফালন দেখাচ্ছে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এত দিন হয়ে গেল, 25 দিন হয়ে গেছে, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার ওসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। 25 দিনও কি এই গভর্নমেন্ট এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তার প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে। এবং আমি একটা করে স্পষ্ট বলতে চাই, মনে করলাম খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সালা একদম হাওয়া হয়ে গেছে, তাকে গ্রেফতার করা যাচ্ছে না। কিন্তু এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থানে আপনারা বড়াই করেন, এতই তো দিন হয়ে গেল, এখনো কি এর পিছনে কারা আস্ফালন দেখাচ্ছে? কোন অদৃশ্য শক্তি কাজ করছে? কোন বিন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা? কেউ কোনো এমবাসিকে ইন্টারাপ্ট করছে কিনা? এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, আমরা এখান থেকে আহ্বান জানাই, নয়তো এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। আমাদের রক্তের উপর তারা যে ইন্টেলিজেন্স গুলো রান করছে, আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স গুলো রান করে, যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না, এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই। সে আশা প্রত্যাশা আমার ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়ে আমাদের উপর যে ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে, সেই মামলাকে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দাবি দেওয়া হয়েছে উইথড্র করার মাধ্যমে, পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী সমস্ত দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করি। আপনাদের উপস্থিত হয়েছেন আমার যে সকল ভাইরা আজকে কাতারে দাঁড়িয়েছেন, আমার পেছনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন, আমি প্রত্যাশা করব আপনাদের মাহাদিকে যতটুকু আপনি স্নেহ দেখে এই জায়গাতে নিয়ে এসেছেন, আমার প্রতি প্রত্যাশা রাখবেন, আমার প্রতি ভরসা রাখবেন যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি। সে আশার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ সবাইকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা শুনতে পেলেন আমাদের জুলাই বিপ্লবের অন্যতম ফ্রন্টলাইনার হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানের কাছ থেকে হবিগঞ্জে কতটা নির্মম পরিস্থিতির শিকার হতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের। এবং আপনারা জানলেন যে শুধুমাত্র হবিগঞ্জেই আমাদের 17 জন
ভাই বোনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং বানিয়াচং থানায় একদিনে এক সময়ে 9 জনকে ওখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এখনো জানি না এই হত্যাকাণ্ডের বিচার ঠিক কোন পর্যায়ে আছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা এখন কোন পর্যায়ে আছে এটা আমরা এখনো জানি না। আমরা বলতে চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। কেউ যদি মারা যেয়ে থাকে তাকে মরণোত্তর বিচার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে তাহরিমা জান্নাত সুরভিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, 17 বছর বয়সী আমাদের এই ছোট বোন তাহরিমাকে কিভাবে 21 বছর দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনা আমাদেরকে জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থী ফাইয়াজ, তার বয়স ছিল 17 বছর। ঠিক জুলাইয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেমনটি ফাইয়াজের সাথে করেছিল, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে গঠিত হওয়া ইন্টারিম সরকার ঠিক একই কাজটি করেছে আমাদের জুলাইয়ের অন্যতম ফ্রন্টলাইনার আমাদের ছোট বোন তাহরিমা জান্নাত সুরভিকে নিয়ে। তার সাথে আরো কি কি ঘটনা ঘটেছে, নির্মম ঘটনা ঘটেছে, আমরা তার মুখ থেকে এখন শুনবো। অফিসিয়ালি এই বিষয়গুলো এখনো বলা হয়নি। এখন আমরা তার কাছ থেকে এই যে 11 দিন তার সাথে কি কি ঘটেছে সব বিষয় আমরা তার কাছ থেকে শুনবো। এরপর যে আমাদের সামনে কথা বলবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ফ্রন্টলাইনার জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভি। রাখা যাবে না হাতটা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ। কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না, বা অনেক কষ্টে আসছি। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি, কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে, তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব, বাকিটা হয়তো আপনারা পরে জানবেন। আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে, সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে বাসায় আসছি। আমি টানা 4 দিন হসপিটালে ছিলাম। আমাকে অনেকে দেখতেও গেছিলো, আমি অনেক অসুস্থ ছিলাম। আমি 24 তারিখ সকালবেলা 24 তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল। তখন আমি ওষুধ খেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছি। হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তো আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তো আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খুঁজে, ওনারা বিছনার চাদর উঠায় 50 কোটি টাকা খুঁজে। যাই হোক, পরে আমাকে ওনারা নিয়ে গেল, তখন প্রায় রাত 2টা বাজে। নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো, আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যদি আমার মামলাটা কালিয়াগড় থানায়, টঙ্গী পূর্ব থানায় যখন নিছে, যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করতো, তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেন না, আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যেই ব্যবহারটা করছে আমার সাথে, যাই হোক এই বিষয়ে বাদই দিই। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো, আমার আম্মু এমন একজন মানুষ, সে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না। আমার বাবা জামাতে গেছে 4 মাসের জন্য, আমার মার পাশে কেউ ছিল না। আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করব, কোন ইকুল ধরবো, কিভাবে কি করব। 3 দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে, গাজীপুরের আহ্বায়ক, অনেকেই আসছে, অপু ভাই, রাশেদ ভাই, রুদ্র ভাই, মহিন ভাই, মসিন ভাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন চাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে।
ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক, উনি আবার রিমান্ড চায় আমার। উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। ম্যাজিস্ট্রেট যখন আয়োকে জিজ্ঞেস করে এজাহার নামা ছাড়া কি 1 নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে, উনি আমার আয়ু বলে যে না, কোনো প্রমাণ নাই। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেখানোর পরে উনি আমার জামিন মঞ্জুর করে। তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে, ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না। ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একদমই অরাজনৈতিক। আমি অরাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন করছি, কখনো এনসিপিতেও ছিলাম না, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না। আমি শুধুমাত্র অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সব সময় দেশের জন্য। এতটুকু করার পরেও আমাকে 11 দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার ফ্যামিলির সাথে আমি 1 মিনিটের জন্য কথা বলতে পারতাম না। আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাইরে কি হইতেছে, আমার মা কার কাছে যাইতেছে কিচ্ছু জানি না। একদিন অনেক কষ্ট করে স্যারের একজন, ওই যে ওইখানে একজন স্যার আছে, ওনার পায়েটায় ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি। সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম, আম্মু এটা দুনিয়ার জাহান্নাম। তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব। অনেক কষ্ট, আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা 2-3 ঘন্টা 11 দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না। আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ। আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার জন্য। আমি কিছু জিনিস হাইলাইট করি। যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলা সাংবাদিক, কিন্তু যখন আমার সাথে মামলায় এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে, যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আপোষনামা, আমি ওনার বিরুদ্ধে একটা ধর্ষণ চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে। আপোষনামা সাইন করি নেই, এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিছি। ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্নির বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা? ও যে আমাকে 50 কোটি দিবে। তারপর এই মামলায় আমাকে যখন আপোষনামায় এত কিছু লেখা, তখন আমি বলছি আপনারা যা যা লিখছেন তা একটাও আমি করি নাই, আমি আপোষনামায় কেন সাইন করব? ওখানে আমার সাথে আরো 3 জন, এই মামলার আসামি হচ্ছে মোট 4 জন। তার নাম্বার 1 নম্বর বিবাদী আমি, প্রধান আসামি আমি, আমাকে বানানো হয়েছে। তো ওইখানে উনি উনি আমাকে 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন। মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজি, মারধর, চুরি, এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই। কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার, ওই আয়ু, আমার মামলার যে আয়ু এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার। 2বার কোর্ট হলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বলছে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে জেল থেকে ছাড়তে চায় না। এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে, উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে 1 নম্বর বিবাদীর পক্ষে কোনো প্রমাণ, বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে, উনি বলল না। তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো? এই প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর আমার যখন এভাবে
যখন আমাকে কারাগারে রাখা হয়েছে, অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আছি। আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন, যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে, ও যদি, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো এখানে সবাই সাংবাদিক, আপনারা ঢাকার সাংবাদিক, আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনার অফিসকে ইনফর্ম করবেন। তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে, আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন ওর অফিসকে ইনফর্ম করলো না? ও অফিসকে ইনফর্ম না করে ও গেছে, এই জন্য বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দিচ্ছে। এতটুকু সেন্স আপনাদের অবশ্যই আছে। তারপরে ও কালবেলায় অ্যাটেন্ড করছে, কালবেলায় হয়তো কালকে ওকে কালবেলা থেকেও বের করে দেওয়া হয়েছে, আমি শিওর না, কিন্তু হয়তো বা এটা হইতে পারে। ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা, যে আমি ওর থেকে যেভাবে টাকা নিছি, মারধর করছি, টর্চার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না, আমি আছি, মাহাদি ভাই আছে, আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে। কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না, মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা কথাই বলবো, শেষ কথা, যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি, বের করলে প্রথমেই বের করতেন, বা 11 দিন পর বের করে আদমরা লাশ করে বের করছে, নয়তো লাশ বের করতেন, আদমরা করে আমাকে বের করা হয়েছে। ওই 11 দিন আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। এক কথায় আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দেই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না। আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য। এই মামলা যখন চলে, আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন, যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসেন না? 11 দিন যখন জেলে ছিলাম, কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু কথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে, যে আসলে জুলাই যোদ্ধা তাহারিমার বয়স কত। তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো, যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওইখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি, চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এরকম। এখন সময় টিভি এখানেই আছে, এখন যে সময় টিভিকে ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন ভাবে এত বড় চ্যানেলগুলা এই সব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে কালের কণ্ঠ। এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না। বারবার বলতেছি, আমরা কিন্তু হাদি ভাই চলে গেছে, কিন্তু হাদি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনারা দয়া করে, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান, নয়তোবা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা, আরেকটা কথা, আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে, সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন? কে এই উপর লেভেলটা, কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এইভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়? 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। আর আরেকটাই কথা বলবো, আমার সহযোদ্ধা ভাইরা যথেষ্ট করছেন, তার ভিতর অন্যতম ছিল অপু ভাই, তারপর রাশেদ ভাই, আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে পড়তেছে না। আমি এমনি অনেক অসুস্থ, আপনারা হয়তো দেখে আমার চেহারা দেখে হয়তো বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি অনেক অসুস্থ, আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কিভাবে টর্চার করা হয়েছিল, কে করছিল, সবকিছুই বলবো।
এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে পারতেছি না, বের হয়ে যায়, ভালো লাগতেছে না, চলে যাই। আচ্ছা, আমরা আমাদের সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। শেষ করে দে আমরা আমার দ্রুত ঘোষণা করো। সংক্ষেপে শেষ করবো আমরা। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সাম্প্রতিক ইস্যু এবং সামগ্রিক ইস্যু নিয়ে আমরা 3 দফা দাবি পেশ করেছিলাম। আমাদের 3 দফা দাবির সামগ্রিক অবস্থা এবং পরবর্তী করণীয় এই বিষয়ে আমরা কথা শুনবো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের কাছ থেকে। নিচে রাখো, উপরে রাখলে ফেস হয়ে যায়। আসসালামু আলাইকুম। দেখুন, আমার দুই পাশে দুজন মানুষ, দুজন ভিকটিম। রাজনৈতিক পরিচয়, জুলাইয়ের পরিচয়ের বাইরেও যদি বলি, দুজন ভিকটিম বসে আছেন। তাদের বক্তব্য থেকে কিন্তু একটা কথা স্পষ্টভাবে পরিষ্কার, বাংলাদেশ একটি পুলিশি স্টেট হয়ে উঠছে। এখানে রাজনীতিবিদ কম, এখানে সরকার কম, এইখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থারাই সরকারের থেকে বড় সরকার হয়ে উঠেছে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, একটা রাষ্ট্র চালাবে সরকার, একটা রাষ্ট্র চালাবে জনগণের সার্বভৌম ক্ষমতা। পুলিশকে সার্বভৌম বানানো, গোয়েন্দা সংস্থাকে সার্বভৌম বানানো, বিভিন্ন সোকল ডিপ স্টেটকে সার্বভৌম বানানো, বিভিন্ন ধরনের এজেন্সি এম্বাসিকে সার্বভৌম বানানো, এই ধরনের কার্যক্রমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। দেখুন, আজকে জুলাইকে বিভিন্নভাবে ভিলিফাই করা হচ্ছে। জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা ছেলের সাথে একজন টিটি খারাপ ব্যবহার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে। অনেক সময় টিকিট ছাড়া শর্ট ডিস্টেন্সে ছেলেমেয়েরা যায়, ইসে যায়। আমরা অবশ্যই বলি যে এদেরকে শাস্তির আওতায় আনা হোক, তবে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা আসলে বাংলাদেশের আইনে আছে। সেই ছেলেটাকে যখন টিটি মামলা দিল, শাস্তি দিল, সেই ছেলেটা হলো গিয়ে এখানে প্রতিবাদ জানালো যে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে বা করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনা, এই ধরনের ঘটনা হরহামেশা বাংলাদেশে ঘটে না। বাংলাদেশের কোন লোকাল ট্রেনে নাই যে ট্রেনের ভিতরে এরকম 20টা ঘটনা প্রত্যেকটা ট্রিপে ঘটে না। সেইখানে নিউজ করা হলো কি, ছাত্র পরিচয়ের টিটির সাথে হলো গিয়ে অসদাচরণ। টিটিকে কি বলা হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কেন ভাড়া দিতে যাব। এই যে মিডিয়া ন্যারেটিভ, আপনারা ফ্রেমিং এর জিনিসটা একবার দেখেন। বাংলাদেশে যারাই লোকাল ট্রেনে ট্রাভেল করেন, যারাই করেন, তারা জানেন এরকম 10টা 20টা ঘটনা প্রত্যেকটা বগিতে ঘটে। এইরকম একটা ঘটনাকেও জুলাইকে ভিক্টিমাইজ করার জন্য, জুলাইকে হলো গিয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই ধরনের ন্যারেটিভ সেট করা হচ্ছে এবং মেইনস্ট্রিম অনেকগুলো মিডিয়া এই ধরনের ন্যারেটিভ সেট করছে। আমরা সন্দেহ করি মিডিয়ার ভিতরে ফ্যাসিবাদের কিছু দোসর ঘাপটি মেরে বসে আছে, যারা আওয়ামী লীগের ফান্ডিং এ এই ধরনের অপচেষ্টা করছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা বলতে চাই, আহ্বান জানাতে চাই, এবং সাংবাদিক ভাইরা, আপনারা যারা জুলাইয়ে আপনাদের জানের মায়া ত্যাগ করে আমাদের সংবাদগুলো সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আপনাদেরকে বলছি, এই ফ্যাসিস্ট এনাবেলারদেরকে আপনারা আপনাদের মিডিয়া হাউস থেকে বের করে দেওয়ার জন্য অবিলম্বে প্রেসার দিন, প্রেসারাইজ করুন। লড়াই শুধুমাত্র রাজপথে না, প্রত্যেকটা মিডিয়া হাউসে থেকেও লড়াই আমাদের জারি রাখতে হবে। দেখুন, এই মেহেদিরা, এই সুরভীরা, এই যুগের প্রীতিলতা এবং সূর্য সেন, তারা তাদের জুলাইয়ের গল্প বলবে, তারা তাদের জুলাইয়ের অভিজ্ঞতা বলবে। জুলাই কিন্তু 2টা পক্ষ ছিল, একটা গণহত্যাকারীদের পক্ষ আর একটা আজাদির পক্ষ। আজাদির পক্ষ যুদ্ধে জিতেছে, লড়াই করেছে। হাসিনা এই বাংলাদেশকে জুলাই একটি গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যাবেন না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়।
যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা রাষ্ট্রের ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে তুলে দিয়েছিল, সেই সো কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাতরাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদের লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে, জুলাইয়ের শহীদের সিলসিলা। অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? উপদেষ্টারা এক একজন, আমরা শুনতেও পাচ্ছি, তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সারা দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানোও জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না। আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। ছাত্র উপদেষ্টারা আমরা যতই সমালোচনা করি, দিন শেষে ছাত্র উপদেষ্টারা আসলে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে আসলে গভর্নমেন্টে ছিল। যেদিন ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে তার ঠিক একদিন পরে আমার ভাই শহীদ ওসমান বিন হাদির মাথায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সন্দেহ করি, বিচার চাই, আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল, এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তালবাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে, এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য মতো এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনে সুযোগ দেওয়া হচ্ছে। যেই জাতীয় পার্টি গাধার দল হিসেবে আমরা তাদের উল্লেখ করতে চাই, স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ যেই গাধাটা পিঠে বয়ে বেরিয়েছে সেইটা হলো জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে এই নির্বাচনে সুযোগ দিচ্ছে। এই নির্বাচনে তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে কোন জুলাইকে আপনারা ধারণ করছেন? এই যে শহীদের রক্তের সাথে যদি এটা বেইমানি না হয়, তাহলে কোন জিনিসটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে? আমরা এই প্রশ্নটা বাংলাদেশকে, নির্বাচন কমিশনকে, এই ঐক্যমত্য কমিশনকে এবং সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে চাই। আপনি তো বলেন কথায় কথায় শহীদের রক্তের কথা, শহীদের রক্তের শপথ, জুলাই গণ অভ্যুত্থানকে আপনি স্মরণ করেন। যদি স্মরণই করতেন কারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, কারা হাসিনাকে হাসিনা হতে সহযোগিতা করেছে, হাসিনা তৈরি করেছে, কারা বিরোধী দলের ভ্যাকুয়ামে যখন দেশকে গণতান্ত্রিক হিসেবে দেখানো যায় নাই, কারা সরকারি দলের জোট থেকে বের হয়ে বিরোধী দল হয়ে হাসিনার ফ্যাসিজমকে গণতান্ত্রিক একটা মিথ্যা মোড়ক দিয়েছে, সেই জাতীয় পার্টিকে আপনারা চেনেন না? কেমনে আপনারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেন? আওয়ামী লীগ যতটা দোষী, হাসিনা যতটা দোষী, জাতীয় পার্টি ঠিক সমান দোষে দুষ্ট। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করছি, জাতীয় পার্টি সহ 14 দলের অনেকেই যারা ছিল, যারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, যারা সহযোগিতা করেছে সরাসরি, তাদেরকে অবিলম্বে নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, অব্যাহতি দিতে হবে এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে। এখন এই মুহূর্তে আমরা বৈষম্য, আরো একটা কথা আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের থেকে গড়ে ওঠা নেতৃত্ব দানকারী দল হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই এনসিপি কিন্তু
জুলাই বিপ্লবীদের পাশে এসে দাঁড়ায়নি খুব একটা। আপনারা দেখতে পেয়েছেন সুরবীদের মুক্তির পরে তাদের নিয়ে বিবৃতি দেওয়া হয়, মাহাদীদের মুক্তির পরে তাদের নিয়ে কথা বলা হয়, কিন্তু তারা যখন বিপদে পড়েছিল এনসিপির ফ্রন্টলাইনার নেতা যারা জুলাইকে সামনে রেখে জুলাইয়ের মধ্য দিয়ে নেতা হয়েছে তারা প্রত্যেকে মুখে কুলু পেটে বসেছিল। আপনারা যদি মনে করেন নির্বাচনের মাঠে গিয়ে ভোটের খেলা খেলে আওয়ামী লীগের ওই সো কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দিবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু না, আওয়ামী লীগ কোনোদিন কারো বন্ধু হয় না। আওয়ামী লীগ হলো সেই কালসাপ যে এখন জাস্ট একটু গর্তের মাঝে ঢুকে আছে, সুযোগ পেলেই এমন জোরে ছবল দিবে সেই বিষয়ে আপনি তো মরবেন। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরকেও সেই বিষ থেকে আমরা মুক্তি পাবো না, বা সেই বিষ তাদের মুক্তি দেবে না। এই মুহূর্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে 3 দফা দাবি এবং পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা একটু সংশোধিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি। আমাদের প্রথম দাবি, মাহাদী ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সকল হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা, সেটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত যে অফিসাররা রয়েছে দ্রুত তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা দফাগুলো আরো একবার পড়ছি। মাহাদী ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওমর ফারুক সহ হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের তৃতীয় দফা, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক, কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে। এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আগামীর কর্মসূচি জুলাই, আমাদের প্রথম কর্মসূচি হলো আমরা ঘোষণা করেছিলাম, আরো একবার ঘোষণা করছি, আমাদের কার্যক্রম কিছুটা এগিয়েছে, আমরা এতটুকু আপডেট দিতে চাই। আমাদের কর্মসূচি হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমাপূর্বক মামলার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো ইনডিমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের যে 3 নম্বর কর্মসূচি সেটি হলো নির্বাচনকালীন বৃহত্তম যে 2টি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ পূর্বক তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে
তাদের যে নির্বাচনী ইশতেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে। এবং আপনারা দেখতে পেয়েছেন সুরভীদের সাথে, মাহাদিদের সাথে কি হয়েছে, তৈবুরদের সাথে কি হচ্ছে। আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল, আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি। এবং সেই সাথে আমরা আরো একটি ঘটনা বলে, আরো একটি কথা বলে আমরা আজকের প্রেস কনফারেন্স শেষ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের পক্ষ থেকে আমরা যে বার্তাগুলো দিয়েছি, দফাগুলো দিয়েছি, এখন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটি দাবি রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তের সব থেকে বড় দফা, বাংলাদেশের এক দফা, সেটি হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। বাংলাদেশের এক দফা হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। এই অবিলম্বে শহীদ ওসমান বিন হাদির কে যারা খুন করেছে তাদের গ্রেফতার করতে হবে। যারা এর পেছনে কুশীলব রয়েছে তাদের সেগুলো জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। যারা এই নির্বাচনে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় আমরা দেখি নির্বাচনী যে সকল নেতারা রয়েছেন, তারা যখন এলাকায় যান তাদের রিলস গুলোতে দেখতে পাই, তাদের নির্বাচনী প্রচারণায় দেখতে পাই, যখন জনগণের কাছে যান জনগণ জিজ্ঞেস করে হাদি হত্যার বিচারের অগ্রগতি কত দূর, তোমরা কি হাদি হত্যার বিচার করবা না? সুতরাং একটা কথা স্পষ্ট, হাদি হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। এই কথাটা আমরা আপনাদেরকে স্মরণ করে দিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ।